গিয়েছিল বলে তার নামকরণ করা হয়েছে বাল্মীকি মুনি। আপনারা বসেন বসেন। আপনারা বসেন। বাল্মীকি মুনি কেন নাম ধরেছে এই কথাটা শুনেন। রত্নাকর এক স্থানে বসে বসে ৬০,০০০ বছর রাম নাম জপ করতে করতে বালির নিচে ঢাকা পড়ে গিয়েছিল বলে তার নামকরণ করা হয়েছে বাল্মীকি মুনি। সুমন্ত্র, সেই মহাপাপী রত্নাকর দস্যু ছিলাম আমি। এই রামে নামের দাহিকা শক্তির কারণে বাল্মীকি মুনি নামে ধরাধামে আখ্যায়িত হয়েছি। সুমন্ত্র, তোমার নিমন্ত্রণ আমি সমাদরে করিলাম গ্রহণ। তুমি চলে যাও সুমন্ত্র সে অযোধ্যা ভবন। আমি আশ্রম হয়ে আসিতেছি রামের যজ্ঞেরই সদন। বাল্মীকি তপোধন আশ্রমে যে দিচ্ছে দর্শন। আশ্রমে যে সন্ধ্যাকৃত সমাপন করে মনে আমার রামায়ণ গ্রন্থ খুলে চায়। পিতা পুত্রের পরিচয় হবে অযোধ্যায়। আজ পিতা পুত্রের পরিচয় হবে অযোধ্যায়। মুনি ভাবে মনে মন, আমি যদি কর্মটা না করি তাহলে এই ধরাধামে আর করিবে কোনজন। তাই মুনি করেছে কেমন, সীতার নিকটে যেই দিচ্ছে দর্শন। মায়েরা কথা বলবেন না, মায়েরা কথা বলবেন না। সীতার নিকটে যে লবার খুশি দুভাইকে ৫ দিবসের জন্য ভিক্ষা মাগিল, তখন লবার খুশি দুভাইকে আশ্রমে নিয়ে যখন সপ্তকাণ্ড রামায়ণ শিক্ষা দিয়েছে, অমনি সময়কালে লবার খুশি দুভাইয়ের হাতে ব্রহ্মলোক থেকে 2খানা বীণা এসেছে। বিনা কাঁধে ঝুলাইয়ে মুনি ঠাকুরের পেছনে তারা গমন করিল। ও যে মাধব পাটির ঘাটে যে এই উপনীত হলো। ও যে মাধব পাটির ঘাটে যে এই উপনীত হলো। মাধব পাটির ঘাটে যে দৃষ্টি করে চায়, মাধব যে উপারে তরি নিয়ে বসে আছে দেখিবারে পায়। খুশি করেছে কেমন, মাধব মাধব বলে ডাকিতে লাগি। মাধব এবারে এসে
দৃষ্টি করে চায়। এই বালক দুটিকে চেনা চেনা বলে মনে হয়। মাধব মণি ঠাকুরকে ডেকে ডেকে কয়, ওগো মণি গোসাই, আমি বালক দুটিকে পার করতে পারবো না। কেন পারবে না? সেদিন এই বালক দুটি আমার তরিতে পার হয়ে গিয়েছিল বলে আমার কাঠের তরিখানা একেবারে শোনা হয়ে গিয়েছে। আরে তো ভালোই হয়েছিল, 70,000 টাকা ভরি কথা আপনি কিল্লি কে নৌকা বাইতে আছেন কোনছে কটা আপনার মতো তো লুব আমার নাই। আরে টিয়াটা হইরা থাকলে না বুঝা যাইতো সামনে কিরম রূপ আছে না। বাল্মীকি মুনি বলছে, মাধব ওই বালক দুটি কিন্তু এই বালক নয় রে মাধব। সে বালক দুটি ছিল কে জানিস? সে বালক দুটি ছিল বিশ্বামিত্র মুনির শিষ্য রাম আর লক্ষ্মণ দুভাই। মাধব এরা হয়েছে আমার নাতি লবার কুশি দুভাই। মাধব তুই আমার কথা নে, আমরা রাম যজ্ঞে যাব, আমাদেরকে তুই যমুনা পার করে দে। বলছো গোমনি গোসাই, বালক দুটি আমার তরিতে চরণ উঠাতে পারবে না। মাথায় রাখবে কেন? কিসের মাথায় রাখবে? আরে কথা আপনার মাথায় না, নায়ের মাথায়। মাথায় আমি বলি সভ্য সবাঠাই আমরা ব্রজ তত্ত্বে গেলে পাই, গুরুর মাথায় শিষ্যের পাও, ব্রজে যাওয়ার নাকি এই ভাও। বুঝেছেন কর্তা? বলছে ঠিক আছে মাধব। আরে কথা আগো কাছে কইেন না, ওই যে বুড়া মুরব্বি যারা আছে তার কাছে এই কথাটা কই। ও কামার তো হলো কোনো পুরাণ ভাট চলতো না। বলছে ঠিক আছে মাধব, এই বালক দুটি তোর তরিতে চরণ উঠাবে না, তরির দুদিকে চরণ ঝুলাই রাখবে। এ বলে বাল্মীকি মুনি লবার কুশি দুভাইকে নিয়ে মাধবের তরিতে করেছে আরোহণ। লবার কুশি দুভাই দুদিকে তরির দুদিকে চরণ ঝুলাই রেখেছে। বেলাটা ছিল দ্বীপ্রহর, বসন্ত ঋতুর প্রারম্ভ, ফাল্গুন মাস। বেলা ছিল দ্বীপ্রহর, মৃদু মৃদু দক্ষিণা সমীরণ প্রবাহিত হয়, আর নদীর জ্বরে রিমিঝিমি রিমিঝিমি ঢেউ খেলায়। সূর্যের আলোতে মনে হয় যেন নদীর জলে সোনা হয়ে যায়। মাধব বলছে, এই বালক শীঘ্র করে চরণ উঠায় বসো। নদীর জল স্বর্ণ লিখতে বালা, নৌকা দিয়ে আর পারন লাগতো না, আমরা সিএনজি দিয়ে যাবো। পুরোর ঘরে থাকিয়া তাজমহল স্বপ্নে দেখাটা এটা একটা বিশাল টাপ ব্যাপার। লবার খুশি করেছে কেমন? মাধবের তরিতে চরণ উঠায় বসে বিনায় দিয়েছে তার, গাহিতেছে কি সুমধুর রাম নাম গান। লবার খুশি বিনা বাধাই রাম নাম গাইছে। মাধব
মাধব পাটনি হাল ছেড়ে দিয়ে রাম নাম শ্রবণ করছি। তরি যখন যমুনার মাঝখানে গিয়েছে, এবার কুশি ডেকে ডেকে বলছে, মাধব মাধব তুই আমার কথা নেই, তুই আমার হাতে বৈঠা খানা দে, তুই একবার প্রাণে ভরে রাম নামে শ্রবণ করে নে। মাধব কুশির হাতে বৈঠা খানা দিয়ে প্রাণ ভরে রাম নাম শ্রবণ করছে। কুশি তরি চালাচ্ছে। তরি যখন যমুনার উপারে লেগেছে, মাধবের হাতে বৈঠা খানা দিয়ে লবার কুশি দুভাই জয় রাধে জয় রাধে জয় রাধে। লবার কুশি দুভাই যমুনার তীরে উঠে দাঁড়িয়েছে। এমন সময় বাল্মীকি তপোধন তরি থেকে নেমে যাচ্ছে যখন, মাধব দেখে দেখে বলছে, ওগো মণি তপোধন, আমার পারের করি না দিয়ে তুমি চলে যাচ্ছ যে এখন। মুনি বলছে, ওরে মাধব, আমার কাছে তো কোনো পয়সা করি নেই, আমি রাম যজ্ঞে যাচ্ছি, আসার সময় তোকে পারের করি দিয়ে যাবো মাধব। মাধব কিছুতে বাল্মীকি মুনিকে ছাড়ছে না। এবার কুশি বলছে, এই মাধব মাধব তুই আমার কথা নেই, অগ্রে তুই আমাদের করি দে। মাধব বলছে, এই কিসের করি দে বলে? কুশি বলছে, ও মাধব, আমি যে তরিখানা অর্ধ নদী বেয়ে নিচ্ছি, সেখানে তো অর্ধেক করি আমি পাও না। তোরে কিনা তারা কি আর ভাই? আর তুমি যে রাম নাম শ্রবণ করেছ, সেখানে তো তুমি রাম নামের দক্ষিণা দে না। মাধব তুমি শুনো দিয়ে মন, রাম নাম শ্রবণ করি রাম নামের দক্ষিণা না দিবি যেই জন, তাহার শ্রবণ বিফলে চলে যাবে তখন। মাধব মনে মনে চিন্তা করছে, আপনারা কিসের কথা বলে? পালা শুরু হয়েছে কথা। আরে কথা 1 মাস লাগিয়া এই বর্গমা রইছে, আইজ যেন রইছে এটা তো কত বেশি। বৈষ্ণব করে যে পয়সা দিতে বেশি। এভাবে মাধব পাটনির ঘাট থেকে পাওনা দেনা মিটিয়ে তারা চলে গেল ভরতের বাজারের উত্তর পাশে একটি বট বৃক্ষের মূলে। লবার কুশি দুভাইকে বসিয়ে রেখে মণি ঠাকুর করেছে কেমন? মণি ঠাকুর আমার গমনা করিল,
বাল্মীকি তপোধন হ্যাঁ রামের যজ্ঞে যে উপনীত হয়েছে যখন রঘুনাথ ভাবে মনে মন এই বুঝি আমার যজ্ঞ সমাপ্ত হয়েছে এখন। তাই রঘুনাথ করেছে কেমন, যজ্ঞ সমাপ্তি ঘোষণা করতে উদ্যত হয়েছে তখন। এমন সময় বাল্মীকি মুনি ডেকে ডেকে বলছে, রঘুনাথ, যে কোনো শুভ কর্মের অনুষ্ঠান যদি রাম নামের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় সেই কর্মের ফল কিন্তু অতি সুফল হয়। রঘুনাথ বলছে, ওগমনি গোসাই, এই রামায়ণ কীর্তনে কোথায় পাওয়া যায় সে কথা তো জানা নাই। বাল্মীকি মুনি বলছে, আসতে কি বলেছে? বাল্মীকি মুনি বলছে, রঘুনাথ, আরে বলো কি, আমি আসার সময় দেখে এসেছি ভরতের বাজারের উত্তর পাশে একটি বটবৃক্ষের মূলে কি সুন্দর দুটি বালক বিনা হাতে রাম নাম গাইছে। আরে আমি দেখেছি, তাবিজ বেচতে আছে, আমি দেখেছি। আরে কর্তা তাবিজ বেছে না, রাম নাম গায়। বাজারের ভিতরে ওদের রাম নাম গায়। একজনও গো। রাম নাম যেখানে সেখানে নেওয়া যায়, নাম নেওয়ার কোন স্থান কাল পাত্রের বিচার নাই। এর পেছনে একটা যুক্তি আছে ভাই। এর পেছনে একটা যুক্তি আছে। যাই হোক, আমি কিন্তু আর সেদিকে যাব না, কারণ আজকে তো আসলে ভক্তজন নেই তেমন, ভক্তদের মন ছুটাছুটি করতে আমি বুঝতে পেরেছি। আরে অগলার মনে আবার ছুটাছুটি করে না। রঘুনাথ বলছে, ভাইরে লক্ষণ, ওই কীর্তনিয়াদেরকে নিয়ে এসো আমার যজ্ঞের সদন। যজ্ঞের সাদা লক্ষণ করেছে কেমন, কেমন করেছে? লবার কুশির নিকটে দিয়ে দিচ্ছে দর্শন। যে বলছে, বালক, এই বালক, তোমরা কি রামায়ণ কীর্তনিয়া? আরে ফেরো দেখেন না, আমাদের শৈলের পোশাক দেখলে তো গরম যায় কথা। রাম যজ্ঞে রামায়ণ গাইতে পারবি? আরে গাইবো তো, আমাদেরকে নেবে কেন বালক, আমি তো নিতে এসেছি। তোমার নামটা কি? আমার নাম হয়েছে লক্ষণ। আরে লক্ষণ কি একটা নাম হয় নাকি? হয় নাকি? কুশিকার ধূর ছাই। এই মশাই, আপনি যে দূরের কথা, আপনার 14 পুরুষ জীবনে বোধহয় কোনোদিন লেখাপড়া করে নাই, এই কারণে আপনার লক্ষণ শব্দের অর্থ জানা নাই। লক্ষণ কয়, সংযত হয়ে কথা বলো বালক, আমি হয়েছি নবব্যাকরণের পণ্ডিত। কুশি কয়, লক্ষণ গোসাই, এই কারণে তো আপনার লক্ষণ শব্দের অর্থ জানা নাই। আমি বলি, সভ্য সবার ঠাই এই আসলে আমি লক্ষণ শব্দের অর্থ বিশ্লেষণ করে যাই। জানেন মশাই, লক্ষণ শব্দের অর্থ কি? একটা আকৃতি, নিশানা বা নমুনা। তাই বলে কি একটা মানুষের নাম হতে পারে? আরে কথা অনেক, ছবিও মানুষের নাম রায়। তা তো হবেই। ছবি রাখে, কবি রাখে, কতটুকু তো রাখা, নামের কি শেষ আছে? জানেন নাম বিশ্রী হয় না, অনেক হয় নাম সারা। বুঝছেন কথা? এই কথা শুনে ঠাকুরের লক্ষণ বালকদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতেছে তখন, এই বালক, তোমরা বাজে কথা ছাড়ো, কিসের বিনিময়ে রাম যজ্ঞে রামায়ণ গান গাইবে সেই কথা খুলে বলো। কুশিকা লক্ষণ গোসাই, একটা কথা জানতে চাই, রামের মা কয়জন, এই কথাটা বলেন দেখি ভাই। রামের মা হইলো 3 জন। আমরা যদি রাম যজ্ঞে রামায়ণ গান গাইতে যাই, রামের মা 3 জন আমরা চাই। কম্বল গাদ। এই কথা শ্রবণ করে ঠাকুরের লক্ষণ ক্রোধান্বিত হয়ে রাম যজ্ঞে যে দিচ্ছে দর্শন। যে বলছে, দাদা, এরা কিসের কীর্তনিয়া দাদা? এরা যত সব আজে বাজে কথা বলছে দাদা। রঘুনাথ মনে মনে ভাবছি, হায়রে, যে মনির অপেক্ষা মান আমার যজ্ঞটা অসমাপ্ত ছিল, সেই মনির বাক্যটা বুঝে আজ বৃথা চলে যাবে।
বাল্মীকি মুনি বলছে, রঘুনাথ ওই রঘুনাথ, চিন্তার কোনো নাহি প্রয়োজন। প্রয়োজন। আমি একবার যেই দেখি ওই বালক দুটিকে আনতে পারি কিনা তোমার যজ্ঞেরই সদা। যজ্ঞেরই সদা। তাই বাল্মীকি তপোধন লবার কুশি নিকটে যে দিচ্ছে দর্শন, আহা, যে বলছি, কি বলেছে? ও দাদু ভাই, আরে চল চল, চল। রাম যজ্ঞে রামায়ণ গান গাইতে হবে। আহা, লবার কুশিকে নিয়ে মনে গমন করিল, লবার কুশিকে নিয়ে মনে গমন করিল। ও যে শ্রীরাম যজ্ঞেতে যে এই উপনীত হল, হরিবল হরিবল হরিবল। রাম যজ্ঞে যে যখন উপনীত হয়েছে, আহা, রঘুনাথ বসে আছে, আপনাদের মতো শ্রোতাগণ অপেক্ষামান বসে আছে। এবার বালককে ডেকে ডেকে বলছে, এই বালক, শীঘ্র করে কীর্তন শুরু করো। শুরু করা, শুরু করা। এই বালক, শীঘ্র করে কীর্তন শুরু করো। আরে কি কীর্তন শুরু করবো? আসলে তো হয় নাই। খুশি বলছে, আরে ধূর চাই, হ্যাঁ হ্যাঁ, আমরা যে রামায়ণ গান গাইব, হ্যাঁ, আপনাদের সভাটাই তো হয় নাই। তো হয় নাই। আরে তুমি কিরকম সভাতে কীর্তন? আরে আমরা পারিবারিক সভা ছাড়া কখনো কীর্তন করি না। চান্দিত্য লাগা, ও বিল্ডিং এর নিচে যাও না। পারিবারিক শব্দের অর্থ এই নয় যে চান্দি আর জ্ঞাতির পাল। হ্যাঁ, তাহলে বলেন, পারিবারিক শব্দের অর্থ কি জানো? বলেন। রামের বামে সীতা নিবে, পুত্র নিবে কুলে। ওই যে এমন সভাতে গানে গাইতে শাস্ত্রে বলে, রামের বামে সীতা নিবে, পুত্র নিবে কুলে, এমন সভাতে গান। গাইতে শাস্ত্রে বলে। লক্ষণ কর, এই বালক, এই বালক, চোখে দেখতে পাচ্ছ না? আহা, ওই তো রামের বামে সীতা বসা আছে। বসে আছে। মায়েরা, আপনারা কি শুনছেন 4000 পাওয়ারের গগৎ? আরে কত যে হওয়ায় শুয়ে দেয় না, তারা তো 10,000 পাওয়ার দেয়, তত শুয়ে দেখতে কাম হইতো না। না। এগুলা কিন্তু লেখাপড়ার অভাব। আরে কয় কি কথা 10, আরে 9 ক্লাস লেগে মেট্রিক পাস করি না, আর রামনগর আমি লেখাপড়ার অভাব, হ্যাঁ? কথা ঠেলা আছে। রঘুনাথপুর কলেজের ছাত্র। কোন কলেজের ছাত্র? আরে কথা আমার থেকে শুনে না, তো আর থেকে কত হুইন্না কইছি, আর আমি বইরে কইতে আছি। আচ্ছা, আচ্ছা, বলেন। রঘুনাথপুর কলেজটারও থাইকিয়া আইকিয়া, কাব্যতীত পাস পাস কইরা কইরা। ইনো রামায়ণ গাইতে আইছি, কথা ঠেলা আছে কিন্তু। খেলা আছে। আমি বলি সভ্য সবার ঠাই। হাই, এই কর্তারা দুই ভাই, হাই, হাই। এদের সম্বন্ধে আমার যথেষ্ট ধারণা আছে। আছে। তাই রামায়ণে আসে যখন দাঁড়িয়েছি, এই কর্তা সম্বন্ধে একটু আমি বলে যাই। আহা, মাথাটা উড়ান না, কইতাছে। কর্তা কেমন কলেজের ছাত্র জানেন? কর্তা সারা বছর রঘুনাথপুর কলেজের থাইকা সারা বছর আলুর বস্তা শেষাইয়া। আপনারা দক্ষ করে দেখেন, এই কর্তা দুজনের একজনের সাধও কোনো মাল নাই। আরে কথা আমরা তো কলেজটারও থাইকিয়া কাব্যতীত পাস করছি, কথা আমরা যদি 10 মিনিট রায় করুণা এমনি আক্কু রাইবে কথা আপনাদের। এবার দেখছেন কর্তা কি করছে কলেজের থাইকা। কথা সিদ্ধ হতে হবে কথা কলেজের ভিতরে, নাইলে কাম হইতো না কথা। লক্ষণ বলছে, কি বলেছে? এই বালক, হ্যাঁ, চোখে দেখতে পাচ্ছ না? ওই তো রামের বামে সীতা বসা আছে। আহা,
কুশিকা লক্ষণ গোসাই ও গোসাই এই কীর্তনটা শুরু করার আগে মা জানকীর কাছে তো একটু অনুমতি লওয়া চাই। লোয়া চাই তাই যে বলছি মাগো জানকী, আগো জানকী, রামায়ণ কীর্তনটা শুরু করবো কি? হ্যাঁ হ্যাঁ ওমা জানকী, ও মা জানকী। রামায়ণ কীর্তনটা শুরু করবো কি? একটা ধরে না দিদি কুশিকা লক্ষণ গোসাই লক্ষণ গোসাই, মা জানকীর তো কোনো কথা নাই। বুঝতে কোনো কথা নাই কাটপিটি করছে কত রাতে যা লক্ষণ বলছে, কি বলেছে? ওরে বালক, আহা, এ তো স্বর্ণ সীতা। আহা কুশিকা স্বর্ণ সীতা মানে? গোল্ডেন সীতা লক্ষণ বলছে, বুঝতে পারছো না বালক? রামের মামে যে পূর্ণ লক্ষ্মী সীতা ছিল, আহা, সেই পূর্ণ লক্ষ্মী সীতার স্থানটা একটা নকল সীতা দিয়ে পূরণ করা গেল। কুশিকয়, আহা, তাই নাকি লক্ষণ গোসাই? যদি এমনটাই হতে পারে তাহলে কয়েক মন লোহা দিয়া আহা, কয়েকটা দশরথ বানাইয়া হ্যাঁ যদি আপনার মা তিনজনের পাশে বসাইয়া রাখতেন, রাখতেন। তাহলে কি জীবনে আপনার মা তিনজন রাজি হইতো? শিব কুমারী থাকতো লক্ষণ কয়, সংযত হয়ে কথা বলো বালক। আমার মা হয়েছে সতী সাধ্যী নারী। কুশিকা লক্ষণ গোসাই, সেদিন বাল্মীক মণি কদলী বনে অশ্বের ভালে অর্থাৎ ঘোড়ার কপালে একটা লেখা দেখতে পাই, কি জানেন? রামের মাতা সতী, রামের মাতা সতী, রামের মাতা সতী। ওই যে বিয়ার আগে কজন ছিল আপনার মায়ের পতি। লক্ষণ গোসাই, এই জগতে আপনার মাথা যদি সতী নারী হবে, ওই যে সতী নারীর আগে কেন সতী মারা যাবে? লক্ষণ গোসাই, সাবিত্রী সতী ছিল পতি সত্যবান। ওই যে সতী নারী গুণে সতী ফিরিয়া পায় প্রাণ। লক্ষণ গোসাই, সতী নারীর পতি যেমন ওই আকাশেরই চূড়া, আইরে অসতীর পতি যেমন বাংলা নায়ের বুড়া। রঘুনাথ বলছে, ক্ষান্ত করে ভালো। আহা, আজ একমাত্র সীতার কারণে আমার কুলের মুখে কালি লেগেছে। লক্ষণকে ডেকে ডেকে বলছে, ওরে ভাই লক্ষণ, ওরে কোনে বাগনে আহারে এলি রে। রঘুনাথ, চিন্তার কোনো নাহি প্রয়োজন। আরে সীতা তো আছে আমারই আশ্রয়ে, আমারই আশ্রয়। রঘুনাথ, যতক্ষণ সীতা তোমার যজ্ঞে না আসিবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই যজ্ঞের পূর্ণাহুতি দেওয়া না হইবে।
ঠাকুরকে পাঠিয়ে দিয়ে সীতাকে নিয়ে এসো তোমার যজ্ঞেরই সদন। তাই লক্ষণ করেছে কেমন? এমন করেছে সীতার পুষ্প রথখানা নিয়ে আর কিছু রাজ বৈভব রাজ অলঙ্কার নিয়ে লক্ষণ করেছে গমন। অমন এই সময়কালে সীতার নিকটে দিয়ে দিচ্ছে দর্শন। সীতার নিকটে দিয়ে লক্ষণ দৃষ্টি করে চায়, অম্লান বদনে বসে আছে আমার ওই জনম দুঃখিনী মায়। অমন এই সময়কালে লক্ষণ সীতার চরণে প্রণাম। সীতা বলছো, রে ভাই লক্ষণ, কি সুখেতে আছে রে আমার প্রভু রাম নারায়ণ। লক্ষণ বলছে, মাগো জানো কি, আজ রঘুনাথের অনুমতি পেয়ে তোমাকে আমি রামের যজ্ঞে নিয়ে যেতে এসেছি। এই কথা শুনে সীতা উল্লাসী আপনি রাজ বৈভব রাজ অলঙ্কারে শোভিত হয়েছেন তিনি। পুষ্পরথে চরে সীতা গমন করিল, পুষ্পরথে চরে সীতা গমন করিল। সীতাকে নিয়ে যখন রামযজ্ঞ উপনীত হয়েছে, স্বর্ণ সীতাকে দূরে রেখে পূর্ণ লক্ষ্মী সীতাকে রামের বামে বসাই দিয়ে বাল্মীকি তপোধন লবার কুশি দুভাইকে নিয়ে রাম সীতার সাক্ষাতে দাঁড়িয়েছে। তখন ডেকে ডেকে বলছে, রঘুনাথ, সেদিন আমার ওই কদলী বনে যে বালক দুটি জনে তোমার রঘুবংশ ধ্বংস হয়েছিল, সেদিন ওই বালক দুটির আত্মপরিচয় তুমি জানতে চেয়েছিলে। আমি বলেছিলাম, রঘুনাথ, এই বালক দুটির আত্মপরিচয় এখন দেওয়া যাবে না, সময় সাপেক্ষে শুভ তিথি শুভ লগ্ন দেখি এই বালকের দুটিকে পরিচয় করিয়ে দিয়ে আসবো তোমার অযোধ্যাতে যে। তাই আজ এই শুভ তিথি শুভ লগ্ন দেখি এই বালকের দুটিকে নিয়ে এসেছি তোমার সন্নিধানে। রঘুনাথ, জানো এই বালক দুটি কে? এই বালক দুটি হয়েছে তোমার ঔরসে জাত সন্তান। আমি বলি, সভ্য সবার ঠাই আমরা বিভিন্ন কীর্তনিয়ার মুখে শুনেছি কুশকে নাকি কাইসা দিয়া বানাইছে। আসলে বোধহয় তত্ত্বটা সঠিক বলে নাই। যদি বীজ ছাড়া একটা গাছ অঙ্কুরিত হতে পারত, তাহলে আর কোনো ব্রহ্মবীজের প্রয়োজন ছিল না। আমি বলি, সভ্য সবার ঠাই কুশের জন্ম কথা অতীব গোপনীয় বিষয়, এটা কিন্তু সব রামায়ণে লেখা নাই। কুশের জন্ম কথা বলারও আমার আসরে কোনো অনুমতি নাই। তাই আজকে যখন আসরে দাঁড়িয়েছি, কুশের জন্ম কথাটা সংক্ষেপে একটু বলে যাই। রাম সীতার বিবাহ বন্ধনের পরে বসন্ত ঋতুর প্রারম্ভে ফাল্গুন মাসের বিকেল বেলা রাম সীতা গিয়েছিল কেলি বনে। সীতা বসন্তের প্রকৃতির সৌন্দর্য শোভা দর্শন করে করে সীতার চিত্তপটে আনন্দ জেগে যায়। তখন সীতা ষোলকলা রূপ ধারণ করে আমার প্রভু রামচন্দ্র গোসাই পূর্ণ ব্রহ্ম সনাতন রাম উনার সীতার ষোলকলা রূপ দর্শনে কামবানে পীড়িত হয়ে যান।
তাৎক্ষণিক এক বিন্দু ব্রহ্মবস্তু স্খলিত হয়ে মৃত্তিকাতে পতিত হয়। বাল্মীকি মুনি সিঙ্গার পর্বত থেকে দর্শন করতে পায়। মুনি ভাবে মনে মন, পূর্ণ ব্রহ্ম সনাতন রাম, ওনার এক বিন্দু ব্রহ্মবস্তু, এটাকে বৃথা যেতে পারে কখন? তাই মনে করেছে কেমন, এই ব্রহ্ম বস্তুটিকে মৃত্তিকা থেকে চয়ন করে একটা কুষানকার মধ্যে রেখে দিয়েছে। মায়েরা কুষানকা কোনটা বুঝেন? যে ঠাকুর পুজো দিতে, ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে যাকে আমরা শিব কুষা বলে থাকি, এটা কুষানকার মতো না? এই জন্য এটার নাম হয়েছে কুষা। এই কুষার মধ্যে জমা রেখে দিয়েছে। যেদিন জলানার ছলে লবকে হারিয়ে ফেলে মনে ভাবে মনে মন, এই তো আমার সুবর্ণ সুযোগী চলে যায় এখন। তাই মনে করেছে কেমন, এই কোষ থেকে ব্রহ্ম বস্তুটিকে চয়ন করে হস্তে নিয়েছে। হস্তে নিয়ে যখন রঘুনাথের নামে উৎসর্গ করে দিয়েছে, অমন সময়কালে কি সুন্দর এক দেহধারী বালক পৃথিবীতে সৃজন হয়েছে। জয় জয় বল রঘুনাথ গোসাই, হরি হরি বল, হরি হরি বল। এখানে আমরা যারা সময়ত বসে আছি, আমাদের প্রত্যেকের কিন্তু একটা গর্ভাধানের স্থান আছে। সেই স্থানটা হয়েছে মাতৃজঠর। এই বালক যে পৃথিবীতে সৃজন হলো, এই বালকের গর্ভাধানের স্থানটা কোথায় ছিল? যে কোষার মধ্যে জমা ছিল, এই কোষেই কিন্তু এই বালকের গর্ভাধানের স্থান হয়েছে। সে কারণে এই বালকের নামকরণ করা হয়েছে কোষ। লব থেকে কোষ বড়। এই বলে বাল্মীকি মুনি করেছে কেমন, পিতা আর পুত্রের মধ্যে আজি পরিচয় হইল, পিতা আর পুত্রের মধ্যে আজি মিলন হইল, ওই একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হই হই। সুধীজন, এখানে পিতা পুত্রের পরিচয় পালা হয়েছে সমাপন। তার পূর্বভাগে আপনাদের শ্রীচরণে এই নিবেদন, আজকে আমরা যে বিধি আত্মার সদ্গতির লক্ষ্যে অন্তুষ্টি ক্রিয়া দিবস সমাপন আনতে এই রামনামের বাজারে সমবেত হয়েছি। আসুন আমরা সবাই মিলে বিধি আত্মার জন্য রঘুনাথের কাছে একটু প্রার্থনা করব। হে রঘুনাথ, রঘুনাথ তুমি আমার কথা নিও, তোমার চরণ তরি দিয়ে বিদেহী আত্মাকে ভব সিন্ধু পার করে ওই মুক্ত ধামে পৌঁছাইয়া দিও।
পণ্ডিতের হলো জন্ম শুভক্ষণ। জয় জয় বল রঘুনাথ গোসাই প্রেমানন্দ। হরি হরি বল, হরি হরি বল। আমি প্রথমে আসতে দাঁড়িয়ে বলেছিলাম কেন সাধ্য বছরে দেওয়া হয় রামায়ণ গান। দেখে আরো তো কত কীর্তন আছে তাই না, যে কোনো একটা কীর্তন দিয়ে দিতে হতো, কিন্তু রাম নাম কেন দেওয়া হয়? উনি যখন মারা গেলেন, একটা মানুষ যখন মারা যায়, পাড়া প্রতিবেশী তারা শ্মশান ঘাটে নিয়ে যায়। তারাই কিন্তু উত্তরে যখন রঘুনাথের নামে ধ্বনি করে, সেই রাম নামের ধ্বনি শ্রবণ করে পাগলা ভোলা হর গৌরীকে সঙ্গে করে, তিনটি আত্মা সঙ্গে করে চলে আসে রাম নামের বাসরে। এই রাম নাম শ্রবণ করে রাম নামের মাধ্যমে দিয়ে তিনটি আত্মাকে উদ্ধার করে দিয়ে যান। এই কারণে সাধ্য বাসরে দেওয়া হয় রামায়ণ গান। কৃত্তিবাস পণ্ডিতের হলো জন্ম শুভক্ষণ।